আজহার 10 দিন ছুটি শেষে খুলেছে সরকারি বেসরকারি অফিস। চিরচেনা রূপে ফিরছে রাজধানী। আজও ঢাকায় আসছেন অনেকে। রেলওয়ের বেশিরভাগ প্রকল্প চলছে ধীর গতিতে। রাজনৈতিক স্বার্থে নেওয়া গুরুত্বহীন প্রকল্পগুলোতে বেড়েছে ব্যয়ের বোঝা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ যশোরের রাজারহাট চামড়ার বাজারে মন্দা। বড় ধরনের লোকসানের মুখে ব্যবসায়ীরা। এবং ইসরায়েলে ইরানের নতুন করে বিমান হামলা, মোট 7 জনের প্রাণহানি, আহত শতাধিক। তেহরানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তেল আবিবের হামলা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 10 দিনের ছুটি শেষে খুলেছে সরকারি বেসরকারি অফিস, আদালত এবং ব্যাংক, বিমা সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান। ঈদের সরকারি ছুটি শুরু হয় 5 জুন। শনিবার শেষ হয় সেই ছুটি। যদিও বেসরকারি অনেক প্রতিষ্ঠান 3-4 দিন আগে থেকে চালু হয়েছে। সব অফিস শুরু হওয়ার কারণে চাঞ্চল্য ফিরতে শুরু করেছে রাজধানীর সড়কে। ঈদের ছুটি শেষ হলেও আজও রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। ভোর থেকে রাজধানীমুখী মানুষের চাপ দেখা যায় মহাসড়কগুলোতে। গাজীপুরের চন্দ্রায় মহাসড়কে গাড়ির কিছুটা ধীরগতি থাকলেও দীর্ঘ সময় ধরে যানবাহন কোথাও আটকে থাকছে না। এতে যাত্রীদের ভোগান্তি কিছুটা কম হচ্ছে। দর্শক, এবার যাব ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়। সেখানে আছেন সহকর্মী আলহাজ হোসেন। ঢাকামুখী মানুষের খবর জানতে যোগ দিচ্ছি তার সাথে। আলহাজ, আপনি তো চন্দ্রায় আছেন, সড়কের অবস্থা জানতে চাই আপনার কাছে, আর যানজটের কি অবস্থা দেখছেন জানাবেন। জেলার কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় আসলে ঈদ আসলে এই চন্দ্রাকে ঘিরেই কিন্তু যানজটের সৃষ্টি হয়, যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। আপনি জানেন যে গেল ঈদেও কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে, যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। কিন্তু এখন কিন্তু যানজট নেই বললেই চলে। আর কর্মজীবী মানুষ তাদের গন্তব্যস্থলে তাদের কাজে যোগদান দেওয়ার জন্য কিন্তু তারা গাড়িতে যাচ্ছে, বিভিন্ন গাড়ি কিন্তু কভার ভ্যানিতে যাচ্ছে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কিন্তু যে চিত্র দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু যানবাহনের যে চাপ কিন্তু রয়েছে এবং যাত্রীদেরও চাপ রয়েছে। আপনি জানেন যে আজ থেকে কিন্তু সকল শিল্প কারখানা ও সরকারি অফিস আদালত কিন্তু সবই খুলে দেওয়া হয়েছে এবং যার কারণে কিন্তু যানবাহনের চাপটা কিছুটা কমে গেছে। আপনি জানেন যে গত কয়েকদিন যাবত কিন্তু যে চাপ ছিল, যানবাহনের যে চাপ ছিল। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে যাত্রীদের কাছ থেকে কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে কিন্তু তাদের যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে কিন্তু 17টি জেলার কিন্তু যানবাহন চলাচল করে, যার কারণে কিন্তু প্রতি বছরই এই ঈদ আসবে এবং যানজটের সৃষ্টি হয়। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে যানজট নিরসনের জন্য যে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ এবং সর্বস্তর আইন শৃঙ্খলা বাহিনী তারা মাঠে কাজ করে যাচ্ছেন। এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজটের সর্বশেষ খবর। আলহাজ, আপনাকে ধন্যবাদ। চলমান বেশিরভাগ রেলওয়ে প্রকল্প চলছে ধীরগতিতে। তহবিল জটিলতা, ভূমি অধিগ্রহণ সহ নানা কারণে রাজনৈতিক স্বার্থে নেওয়া গুরুত্বহীন এসব প্রকল্পে কেবলই বেড়েছে ব্যয়ের বোঝা। বিশেষজ্ঞরা বলছেন প্রকল্পের ধীরগতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র তথা জনগণ। রেল নিয়ে মাহবুব হাসান রিপনের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের শেষ কিস্তি আজ। রেলকে সেবার দ্বারপ্রান্তে নিয়ে আসা এবং লাভজনক করার যুক্তি দেখিয়ে গত এক যুগে কয়েক ডজন প্রকল্প হাতে নেওয়া হয়। আয় বাড়ানোর কথা বলা হলেও উল্টো অধিকাংশ প্রকল্পে বেড়েছে ব্যয়ের বোঝা ও সময়।
ঢাকা ও দেশের উত্তর পশ্চিমাঞ্চলে মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প জয়দেবপুর ঈশ্বরদী রেললাইন সম্প্রসারণ প্রজেক্ট। 2021 সালে চীন সরকার অর্থায়ন থেকে সরে দাঁড়ালে প্রকল্প বাস্তবায়নে দেখা দেয় অনিশ্চয়তা। সরকারের অনুরোধে জাপান অর্থায়নে রাজি হলে প্রাক্কলিত বাজেটের চেয়ে 82% ব্যয় বেড়ে দাঁড়ায় 26,000 কোটি টাকায়। ডবল না হওয়ার কারণে গাড়ি মায়ের খায়, একটা জন্য আরেকটা বসে থাকে, যাত্রীদের হয়রানি হয়, ভোগান্তি পোহাতে হয়, কষ্ট হয়। এখান থেকে ঢাকা বন্দর ডবল লাইনের সব যাত্রীদের সুবিধা হয়। একটা গাড়ি আসলে পরে এখানে 40 মিনিট 1 ঘন্টা মার খায়, যাত্রী ভোগান্তি হয়। অনেক সময় গাড়ি ক্রসিং এ দাঁড়ায় থাকে, ঘন্টার পর ঘন্টা ক্রসিং এ দাঁড়ায় থাকে, সেটা হয়তো আর গাড়িটা দাঁড়ায় থাকবে না। বগুড়া ও আশেপাশে জেলার জন্য অতি প্রয়োজনীয় রেলপথ বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ নির্মাণ প্রকল্প। এটি নির্মাণ হলে বগুড়ার সঙ্গে ঢাকার মধ্যে দূরত্ব কমবে 112 কিলোমিটার, আর সময় বাঁচবে অন্তত 4 ঘন্টা। 6.25 বছর কেটে গেলেও জমি অধিগ্রহণ, ঠিকাদার নিয়োগ কিছুই হয়নি। ভারতীয় ঋণ না আসায় থমকে আছে প্রকল্প। 2026 জুনে প্রকল্পের কাজ শেষ না হলে ব্যয় বাড়তে পারে 3,000 কোটি টাকা। সিরাজগঞ্জ থেকে বগুড়া রেল লাইনটা হলে আমাদের বিভিন্ন সমস্যা দূর হয়ে যেত। যেমন সিরাজগঞ্জ উল্লাপাড়া, সিরাজগঞ্জের আরো অনেক কাস্টমার আছে আমাদের এখানে। পার্শ্ববর্তী হচ্ছে আমাদের শাপলা মার্কেটে ফ্রেশের বিজনেস। 23 সালের মধ্যে শেষ হওয়ার কথা, কিন্তু আজও আমাদের বুঝতে পারলাম না। শুধু স্বপ্নই নিয়ে থাকতেছি আমরা, বাস্তবায়ন কোনো রূপ দেখতেছি না। এখনো শুনতেছি যে জায়গা আঁকবার হচ্ছে, কার্যক্রম হবে, এর শেষ কোথায় এটা আমাদের জানা নাই। রেল লাইনটা যদি দ্রুত হতো তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হতো। একই চিত্র রেলে প্রায় অন্য সব প্রকল্পের ক্ষেত্রেও। ঢাকা টঙ্গী সেকশনের 3য় ও 4র্থ এবং ঢাকা নারায়ণগঞ্জ রুটে ডুয়েল গেজ লাইন নির্মাণ প্রকল্পে ব্যয় বেড়েছে প্রায় দ্বিগুণ করে। আমরা যখন 2023 সালে ডিপিপিটা অনুমোদন করি রিভাইজ সহ, তখন আমাদের টার্গেট ছিল জুন 27-এ কাজটা শেষ করা। এক্ষেত্রে আমরা যেটা বুঝতেছি যে ভেরিয়েশনটা কনকারেন্স পাওয়ার পর থেকে আমাদের 30 মাস। যেটা কনস্ট্রাকশন ওয়ার্কটা শুরু হয়েছে 2017 সালে, শুরু হওয়ার পর থেকেই এখানে বেশ কয়েকটা রেলওয়ের জমিতে রিট মামলা ছিল, যা এই মামলাগুলো ভ্যাকেট হতে প্রায় 1.5 থেকে 2 বছর সময় লাগে। তারপর আবার আমাদের আরেকটা নারায়ণগঞ্জ রেল স্টেশনে ছিল BIWD এর সাথে আমাদের একটা ভূমি সংক্রান্ত জটিলতা ছিল। বিভিন্ন এই সমস্ত কারণে তা আমরা সাইট হ্যান্ডওভার করতে পারিনি ঠিকাদারকে। তো এইসব মেইনলি এই সমস্ত কারণে আমাদের প্রকল্পটা ডিলে হয়। বিশেষজ্ঞরা বলছেন প্রকল্পের ধীরগতির কারণে বাড়ছে খরচ ও মেয়াদ, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র। দেশ আমাদের, অর্থ আমাদের প্রত্যেকটা অর্থের ভাগিদার কিন্তু আপনার এই সাধারণ মানুষ। সুতরাং আমাদেরকে বিবেচনা করে চলতে হবে যে আমি কিভাবে সদ্ব্যবহার করতে পারি। যথাসময়ে প্রকল্প শেষ করতে কর্তৃপক্ষের আরও আন্তরিক হওয়া উচিত বলে মনে করেন এই বিশেষজ্ঞ। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন একপেশে হবে বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি। তবে যুবদল নেতারা বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সবার জন্য মঙ্গলজনক হবে। আর কমিউনিস্ট পার্টি বলছে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে ডিসেম্বরকে টাইম ফ্রেম ধরেই নির্বাচনের পথে এগিয়ে যাওয়া উচিত। যদিও সাধারণ মানুষ মনে করেন প্রয়োজনীয় সংস্কার শেষে ফেব্রুয়ারিতেই নির্বাচন সম্ভব। রেজা খানের রিপোর্ট। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আভাস দেয়া হয়। 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। যদি তাই হয় তবে বিভিন্ন খাতের চলমান সংস্কার বাধাগ্রস্ত হবে কিনা এমন প্রশ্ন উঠেছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়াই উচিত, আর সংস্কার যেটা এর মধ্যেই ইচ্ছা করলে সম্ভব। বর্তমানে সব জায়গায় ক্যাচাল, এই ক্যাচালের ভিতরে নির্বাচন যদি দেয় তাহলে ভাই সুষ্ঠুভাবে নির্বাচন হবে না ভাই। যে সংস্কার যেটা করতে চাচ্ছে তাতে যতটুকু সময় লাগে ততটুকু সময় দেওয়া উচিত। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আসাদ বিন রনির মতে দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে তা নির্দিষ্ট একটি দলের পক্ষে যাবে, আর সংস্কারের দাবি বাস্তবায়ন না হলে রাজনৈতিক কর্মসূচির পথে হাঁটবে এনসিপি। নুরুল হক নূরের সেই পটুয়াখালীতে তাকে কিভাবে অবরুদ্ধ করে রেখেছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। তো আপনি এই পরিস্থিতি যদি নির্বাচনের কথা বলেন তাহলে আলটিমেটলি আপনি নির্বাচন কিছু করতে পারবেন না, আপনি একপাক্ষিক একটা নির্বাচন হবে। তবে তরুণদের নিয়ে গঠিত দলটির দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন যুবদল নেতারা। এরা বলে যে গতকালকে ডক্টর ইউনূস সাহেব যে বৈঠক করেছেন
এটা জনগণের সাথে বিক্রি করা হয়েছে। এটা এই জনগণের এই যে জুলাই আগস্টে যারা হত্যা হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে। কিভাবে হলো? যে আলোচনা হয়েছে ডক্টর ইউনূস সাহেবের সাথে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের, আমি মনে করি এটা 18 কোটি মানুষের সুফল বয়ে আনবে। এদিকে সংস্কার ও গণহত্যার বিচার প্রক্রিয়ার মধ্যেই ডিসেম্বরে নির্বাচন সম্ভব বলে মনে করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার এইটা করা এবং নির্বাচন দরকার। আমরা এটা পরিষ্কার ভাষায় বলেছি যে আমরা অঙ্কে দেখি, রাজনীতির অঙ্কে এই কাজগুলো খুবই করা সম্ভব ডিসেম্বরের মধ্যে। নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতার প্রমাণও দিতে হবে বলে মনে করেন তিনি। এই যুক্ত বিবৃতি কিন্তু যদি কিন্তু আছে, সুতরাং এই বিবৃতি এখনো পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। মামলা জটের কারণে বিচার প্রার্থীরা আদালতের উপর আস্থা হারিয়ে ফেলছেন বলে মনে করেন আইন সংশ্লিষ্টরা। শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় তারা এই কথা বলেন। আইন উপদেষ্টা আসিফ নজরুলের মতে সরকারি আইনগত সহায়তা প্রতিষ্ঠানকে দক্ষ করে গড়ে তোলা গেলে বছরে 1 থেকে 2 লাখ মামলা নিষ্পত্তি করা সম্ভব। মুনতাসির মামুনের প্রতিবেদন। মামলা জট নিরসন ও ন্যায় বিচার নিশ্চিতে বেইলি রোডের জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যালয়ে সেমিনার আয়োজন করা হয়। এতে আইন সংশ্লিষ্টরা মামলা জট নিরসনের কিছু সুপারিশ তুলে ধরেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, প্রতি বছর দেশে বিভিন্ন আদালতে 5 লাখের বেশি মামলা হয়। এর মধ্যে সম্পূর্ণ নিষ্পত্তি হয় 34,000। তবে সরকারি আইনগত সহায়তা প্রতিষ্ঠানকে দক্ষ করে গড়ে তোলা গেলে বছরে 1 থেকে 2 লাখ মামলা নিষ্পত্তি করা সম্ভব। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা 3টা টার্গেট করেছি সংস্কার কার্যক্রমের ব্যাপারে। একটা হচ্ছে দ্রুত এবং স্বল্পতম সময়ে অল্প খরচে মামলার নিষ্পত্তি করা। সেকেন্ড হচ্ছে আমরা ফৌজদারি কার্যবিধির অ্যামেন্ডমেন্টের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছি। আমাদের যে থার্ড লক্ষ্য সেটা হচ্ছে মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দেওয়া। জেলা আদালত ভবন ও প্রযুক্তিগত সংকট সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আমাদের যদি কোনো জায়গায় লিগ্যাল এইড দিতে গিয়ে যদি আমাদের সমস্যা হয়, ভবন স্থান সংকুলন হচ্ছে না, আমরা ব্র্যাকের কাছে যাব, ব্লাস্টের কাছে যাব, রসিকার কাছে যাব, আপনাদের সাথে এমনি করবো যে ভাই আপনি সপ্তাহে 2টা দিন আপনার বিল্ডিংটা যে ছুটির দিনটা আছে সেটা আমাকে ইউজ করতে দেন। আমরা এগুলিকে এক্সপ্লোর করি না, আমরা প্রথম এগুলি এক্সপ্লোর করব। দ্রুত ও স্বল্প খরচে মামলা নিষ্পত্তিতে বিচারক সহ আইন পেশায় জড়িতদের সহায়তা কামনা করেন আইন উপদেষ্টা। মামলা স্বল্প খরচে স্বল্প সময় নিষ্পত্তি করছি, সেটার সংখ্যা 35,000। আমরা সেটাকে 1 থেকে 2 লক্ষে নিয়ে যেতে পারবো। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সর্ববৃহৎ চামড়ার বাজার যশোরের রাজারহাটে ঈদ পরবর্তী সময়ে মন্দা দেখা দিয়েছে। সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি বর্গফুট গরুর চামড়া 20 থেকে 25 টাকা কমে বিক্রি হচ্ছে, আর প্রতি পিস ছাগলের চামড়ার দাম 10 টাকা, যার ফলে বড় ধরনের লোকসানের মুখে পড়ছেন চামড়া ব্যবসায়ীরা। স্বাধীন মোহাম্মদ আবদুল্লাহর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। যশোরের রাজারহাটে সারা বছর কম বেশি চামড়া বেচাকেনা হলেও পশু কোরবানির পর সাধারণত চামড়ার আমদানি বাড়ে। যশোর, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, নড়াইল সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের বেশ কয়েকটি জেলা থেকে গরু, মহিষ ও ছাগলের চামড়া আসে এ বাজারে। তবে এবারের চিত্র ভিন্ন। আশানুরূপ চামড়া পাচ্ছেন না বলে অভিযোগ করছেন ক্ষুদ্র ও পাইকারি ব্যবসায়ীরা। বেচাকেনার ধস নেমে গেছে, আর দামটাও কেউ পাচ্ছে না, কারণ অনেকে মাল নিয়ে আসছে দেখার জন্য, অল্প কিছু মাল, মুখের মাল কেউ আনেনি, আর তেমন বড় মাল আমার মনে হয় কোম্পানি হয়নি। এবার বড় গরুর চামড়া 800 থেকে 1000 টাকা, আর মাঝারি গরুর চামড়া 300 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে, আর প্রতি পিস ছাগলের চামড়া বিক্রি হচ্ছে 10 থেকে 20 টাকা। এতে হতাশ ব্যবসায়ীরা। 300, 350, 400 টাকা দাম পায় না, মাল কি করবে? লবণ খরচ, গাড়ি খরচ, জোন খরচ, সমস্ত সব ব্যবসাদার শেষ হয়ে যায়। 40-45 টাকা করে, 30 টাকা, 45 টাকা, 40 টাকা যে এরকম পোটা আবার কিনে নিয়ে আসি, কিনে নেওয়ার লবণ খরচ করেছি, কিষেন খরচ করে আমাদের সেই চামড়া এখানে নিয়ে আসি, এখানে আসি দাম হচ্ছে চামড়া 20-25 টাকা। আমরা গরিব মানুষ, আমরা
শেষ হয়ে যাবে। এদিকে চামড়া বাজারের ইজারাদাররা বলছেন দীর্ঘ ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকায় নগদ টাকার অভাবে চামড়া বেচাকেনা কম হচ্ছে। এতদিন ব্যাংক বন্ধ, এটা ব্যবসায়ীদের জন্য চরম একটা ক্ষতি এবং এটা আসলে একটা প্রবলেম হয়েছে যে সঠিকভাবে যদি আমাদের চামড়া বিদেশে রপ্তানি করতে পারতো কিংবা হচ্ছে আপনার সেই পরিমাণ দাম পাইতো, তাহলে দেখা গেল যে আমরা চামড়া শিল্পকে বাঁচাইতে পারতাম এবং এটা আশানুরূপ একটা দাম আমরা নিশ্চয়ই আমাদের ঘরে উঠত। চামড়া শিল্পকে আধুনিকায়ন করা সহ বিদেশি বাজার ধরার বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন ব্যবসায়ীরা। আফরিন পপি, মোহনা সংবাদ। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরসভায় ৮ কোটি টাকার পানির প্রকল্পটি আলোর মুখ দেখেনি। উদ্বোধনের ৩.৫ বছরেও পৌরবাসীর ঘরে পৌঁছায়নি এক ফোঁটা পানি। ১ মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সাইফুল ইসলাম রবিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৮ কোটি ২৬ লাখ টাকার পানির প্রকল্পটি উদ্বোধন করা হয় ২০২১ সালের ২০ অক্টোবর। উদ্বোধনের ৩.৫ বছর হলেও এক ফোঁটা পানিও পাননি অভিযোগ পৌরবাসীর। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ স্থানীয় জনপ্রতিনিধিও। এই পাম্পের থেকে আমার বাসা ১০০ ফিট হবে, আমি আজ পর্যন্ত কোনো পাইপ লাইনও পাইনি। পাইপ দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে না, মিটারও দেওয়া হয়েছে না, খালি দিব করতেছে অনেকদিন ধরে। ডাইরেক্ট দুর্নীতি তেল হিসাব করে গেলেছে, এটা জনগণের কাঠ করে দাঁড়া করে তুই মানে যে দায়ী তাকেই আর কাঠ করে দাঁড়া করানো লাগে। এই রাস্তা দিয়ে সাতগ্রামের লোক যখন গাড়ি ঘোড়া চলাফেরা করে, ওনারা এই রাস্তাকে কাইটা প্রায় ২ বছর যাবৎ কোনো মেরামত করে নাই, কোনো পানির কোনো ব্যবস্থা করে নাই। ঠিকাদারকে ১ মাসের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে কাজ না করলে তার ওয়ার্ক অর্ডার বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হবে। ঠিকাদার যদি কাজ না করে ওর ওয়ার্ক অর্ডার বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ দেবে। আমার জানার মতে নবীনগর ওয়াটার সাপ্লাই প্রকল্প থেকে ১ টাকাও দুর্নীতি ও লুটপাট হয় নাই। ঠিকাদারের সাথে যোগাযোগ করে দ্রুত কাজ শেষ করার কথা বলা হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। ৫ আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে যে ঠিকাদার ছিলেন সেই ঠিকাদার কিন্তু আসলে ওনাকে ট্রেস করা যাচ্ছিল না এবং পরবর্তীতে আমরা অনেক চেষ্টা করে ওনার যে পার্টনার তাকে আমরা খুঁজে পেয়েছি এবং তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। পানির সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, আশা পৌরবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। ঘূর্ণিঝড়ের প্রভাবে বরগুনার পাথরঘাটার নানচাপাড়া ইউনিয়নের বেড়িবাঁধ সহ কয়েকটি সড়ক ক্ষতিগ্রস্ত হলে কয়েকদিনের ব্যবধানে যোগাযোগ ব্যবস্থা সচল করে স্থানীয় প্রশাসন সহ নৌবাহিনী। তাতে খুশি স্থানীয়রা। জনদুর্ভোগে নৌবাহিনী সবসময় জনগণের পাশে আছে জানান বরগুনার কন্টিনজেন্ট কমান্ডার। সুমন মোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। ঘূর্ণিঝড়ের প্রভাবে সম্প্রতি বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন ২০ মিটার রাস্তা ভেঙে যায়। এতে ওই এলাকার ৫টি গ্রাম শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে স্থানীয় প্রশাসন সহ নৌবাহিনীর সহায়তায় সচল করা হয়েছে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও সড়ক। মাত্র ১ সপ্তাহের ব্যবধানে বেড়িবাঁধ ও সড়ক নির্মাণ করে দেয় খুশি স্থানীয়রা। এত তাড়াতাড়ি এই কাজ করা সম্ভব ছিল না, কিন্তু সবাই সহযোগিতায় কাজটা অতি তাড়াতাড়ি হয়ে গেছে। বাংলাদেশ নৌবাহিনীকে ধন্যবাদ দিতে হয়, কারণ তারা কিন্তু বিভিন্ন দুর্যোগকালীন সময় যেই সহযোগিতা করেন মানুষের, সেটি কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে। এত দ্রুত যে কাজটা হবে আমরা আসলে নিজেরাও ভাবি নাই। বাংলাদেশ নৌবাহিনীকে অবশ্যই ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি তাৎক্ষণিকভাবে এই ব্রিজটি করে দেওয়ার জন্য। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত সড়ক সচল করতে পারায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাংলাদেশ নেভি আমাদের কন্টিনজেন্ট কমান্ডার, তিনি আমার সাথে যোগাযোগ করেছেন এবং ওনারাও স্পট ভিজিট করেছেন এবং এখানে সার্বিক সহযোগিতা দিয়ে দ্রুততার সাথে কাজটি করতে সহযোগিতা করেছেন, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ নৌবাহিনী জনমানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত রাখবে বলে জানান নৌবাহিনীর বরগুনা কন্টিনজেন্ট কমান্ডার। বঙ্গোপসাগরে নিম্নচাপের দরুন যে তীব্র জোয়ার সৃষ্টি হয়েছে, এটার কারণে এখানে বেড়িবাঁধের রাস্তা সহ প্রায় ২০ থেকে ২৫ মিটার রাস্তা ভেঙে গিয়েছিল। পরবর্তীতে এলাকার লোকজন এবং স্থানীয় প্রশাসন এবং আমাদের নৌবাহিনীর বরগুনা কন্টিনজেন্টের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় জনসাধারণ শুধুমাত্র পারাপার করার জন্য
একটি অস্থায়ী সাঁকো নির্মাণ করা হয়েছে। দুর্ভোগ লাঘবে ভবিষ্যতে স্থায়ী কালভার্ট নির্মাণের দাবি স্থানীয়দের। সিফাতুর রহমান জেসি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য ও ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ঝালকাঠির নলসিটিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ঝিনাইদহ সদর হাসপাতালে আইসিইউ, সিসিইউ, কিডনি, ডায়ালাইসিস, এমআরআই ও সিটি স্ক্যান চালুর দাবিতে উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার জেইউসির দ্বিবার্ষিক নির্বাচন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম হেলালি। নওগাঁর মান্দায় প্রতিপক্ষের হুমকির প্রতিবাদে জীবনের নিরাপত্তায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। জিয়াউর রহমান স্মরণে বগুড়ার সোনাতলার সুখানপুকুর হাই স্কুল মাঠে দিগদাইর ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। কিশোরগঞ্জের কুলিয়ারচরে ব্যবসায়ীকে অপহরণ করে হত্যা চেষ্টার ঘটনায় মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে নিঃশর্ত মুক্তি ও দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। নরসিংদী রায়পুরা উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগের বিষয় নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। নেত্রকোনার আটপাড়ায় পুলিশের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুরের ঝাউদি ইউনিয়ন শাখার উদ্যোগে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম। নওগাঁর পোরশার নিদপুর শহীদ পিঙ্কু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী 2025 অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ সালেক চৌধুরী, খালিদ হাসান চৌধুরী পাইন সহ অন্যান্যরা। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছে আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, এবার জানাবো সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। তাই প্রথমে জানিয়ে দিব শিরোনামগুলোর মধ্যে প্রথম আলো পত্রিকার শিরোনাম, উচ্ছ্বসিত বিএনপি এখন দৃষ্টি নির্বাচনের দিকে। বিএনপির কয়েক মাস ধরে নানা কারণে রাজনীতিতে চাপ ছিল, লন্ডনে বৈঠকের পর সুবিধাজনক অবস্থানে এলো। মামলা চালিয়ে যাবে দুই দেশ, ইরান ইসরায়েল সংঘাত। অর্থ পাচারের প্রমাণ দিতে হবে বাংলাদেশকেই, বিশেষ সাক্ষাৎকারে আহসান এইচ মনসুর। এবার দৈনিক ইত্তেফাক সংবাদ করেছেন 16 বছরে সরকারের অপচয় 3000 কোটি টাকা। একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে বলেছেন জামায়াত। ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে সামরিক ঘাঁটিতে হামলা ইরানের। 4 ইসরায়েলি নিহত, ধ্বংসস্তূপে পরিণত কয়েকটি ভবন। সমকাল হেডলাইন করেছে সরকারের বিষয়ে নমনীয় থাকবে বিএনপি। বাংলাদেশের দুর্ভোগ, ভালো উদ্যোগ নিলেও বিরোধিতা আসে বলেছেন ডক্টর মাহবুব আহসান। বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে বেগম জিয়াই জাতির কান্ডারি। সংসদ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি হচ্ছে ইসি। বিশ্বযুদ্ধের অশনি সংকেত। এবার যুগান্তর হেডলাইন করেছে এক বৈঠকেই বাজিমাত দেশ নির্বাচনী ট্রেনে। 296 আসনে জামায়াতের প্রার্থী তালিকা প্রস্তুত। বক্ষব্যাধি আক্রান্তদের করোনা ঝুঁকি বেশি। বণিক বার্তা হেডলাইন করেছে পাল্টাপাল্টি হামলা অব্যাহত, ট্রাম্প পুতিন ফোন আলাপ। এলএনজি সরবরাহ সংকটে পড়তে পারে বাংলাদেশ।
ছুটির শেষ দিনে উত্তরাঞ্চলের সড়কে তীব্র চাপ, অনেক বাসের যাত্রা বাতিল, ভোগান্তিতে কর্মজীবীরা। দ্য ডেইলি স্টার হেডলাইন করেছে নিউ পোলস টাইমিং বিএনপি আপডেট প্রসেস ইটস জামাত এনসিপি IMF's two tranches to be paid to bolt on June 23 reserved to get vote and another $2 billion due this month. দর্শক, এই ছিল আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলি। এবার শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ঈদুল আজহার 10 দিন ছুটি শেষে খুলছে সরকারি বেসরকারি অফিস, চিরচেনা রূপে ফিরছে রাজধানী, আজও ঢাকায় আসছেন অনেকে। রেলওয়ের বেশিরভাগ প্রকল্প চলছে ধীরগতিতে, রাজনৈতিক স্বার্থে নেওয়া গুরুত্বহীন প্রকল্পগুলোতে বেড়েছে ব্যয়ের বোঝা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ যশোরের রাজারহাট চামড়ার বাজারে মন্দা, বড় ধরনের লোকসানের মুখে ব্যবসায়ীরা। এবং ইসরায়েলে ইরানের নতুন করে বিমান হামলা, মোট 7 জনের প্রাণহানি, আহত শতাধিক। তেহরানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তেল আবিবের হামলা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।